আমাদের বেশিরভাগ কাজটা ব্লাড, বেঁচে যাওয়া বাড়ির খাবার, মেয়েদের স্যানিটারি ন্যাপকিন প্যাড ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, কোভিড তো তোমারও হতে পারতো। পথের ফাউন্ডেশনের অডিট হয়, বাচ্চাটা একা এসছে বাড়ি থেকে, একা এসে থ্যালাসেমিয়া ইউনিটে ভর্তি হয়েছে। কোভিড এর সময় যারা পথ কুকুরদের, যেমন তুমি প্রথম কাজ কি দিয়ে শুরু করেছো? করোনার সময় ব্লাড দেওয়ার জন্য তোমার কাছে প্রথম ফোন আসে, তখন প্রত্যেকেই বাড়ি থেকে পকেট মানি নিয়ে চলি। আমি ওকে কথা দিয়ে দিই যে তোর যতদিন প্রয়োজন হবে রক্তের। ওটাই প্রথম কাজ ছিল? ওটাই প্রথম কাজ ছিল। আচ্ছা, নমস্কার, আমি প্রবল। আজকে আমি এসেছি দক্ষিণ দিনাজপুর তথা বালুরঘাটের অসহায় দুস্থ দিশাহীন মানুষদের দিশা দেখানোর একটি ফাউন্ডেশন, পথের দিশা ফাউন্ডেশন, যেখানে বালুরঘাটের কিছু ইয়াং ব্লাড যারা দাপিয়ে বেড়াচ্ছে বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুরের অলি গলিতে এবং দুস্থ অসহায় মানুষদের পাশে সর্বতোভাবে খাবার, বস্ত্র এবং রক্তদান সর্বতোভাবে সহযোগিতার হাতটা বাড়িয়ে দিচ্ছেন, মানুষের পাশে থাকছেন। আমরা আজকে তাদের সঙ্গে কথা বলবো, তাদের বিষয়ে জানার চেষ্টা করব। এই পথের দিশা ফাউন্ডেশন কি কি কাজ করে, কখন করে, কিভাবে করে, তাদের এই কাজের যে যোগান সেটা কোথা থেকে আসে, সব বিষয় নিয়ে কথা বলবো। চলুন দেরি না করে আমরা কথা বলি আমাদের বালুরঘাটের একটি বিশিষ্ট সমাজসেবী গোষ্ঠী পথের দিশা ফাউন্ডেশনকে নিয়ে। আসুন, বাইরে আমি যে কথাটি বলে এলাম, অসহায় দুস্থ মানুষদের দিশা দেখানোর যে ফাউন্ডেশন পথের দিশা ফাউন্ডেশন, আজকে আমরা এসেছি এই তরতাজা যুবকদের কাছে, যারা পুরো দক্ষিণ দিনাজপুর এবং কি পুরো রাজ্য জুড়ে যে যেখানে অসহায় মানুষ ডাক দিচ্ছেন তাদের কাছে ছুটে যাচ্ছেন, সেই মানুষগুলোর কাছে আমরা আজকে জেনে নেব তাদের এই কাজের পরিধি এবং কাজের প্রত্যেকটা সিস্টেম। চলুন কথা বলি। সকলে কেমন আছো? পথের দিশা ফাউন্ডেশনের কত সালে শুরু হয়েছে? 2018 সাল। 2018 সাল থেকে শুরু হয়েছে। আচ্ছা, পথের দিশা ফাউন্ডেশন নামটা কেন? যেন আমরা সবাইকে পথের দিশা দেখাতে পারি, মানে সেই দিশাটা আমাকে যেন দেখাতে পারি আমরা, এটার মাধ্যমে আমরা তুলে ধরেছি পথের দিশা। খুব ভালো। আচ্ছা, পথের দিশা ফাউন্ডেশনের যে কনসেপ্টটা কার মাথা থেকে এসেছিল? কার মাথা থেকে বলতে সর্বপ্রথম 2018 সালে, তখন আমরা সবে এইচএস দিয়েছি, প্রত্যেকে আমরা প্রায় সমবয়সী। আচ্ছা, 1-2 বছরের ছোট বড় সবাই। 2018 সালে এইচএস দিয়েছি। সেই সময় পেপারে একটা নিউজ বেরিয়েছিল যে কুয়ারন গ্রামে একজন বৃদ্ধ মহিলা মানসিকভাবে বিপর্যস্ত, না খেয়ে দিন কাটাচ্ছে। আচ্ছা আচ্ছা। সেই সময় আমরা বন্ধুরা মিলে সবাই মিলে ঠিক করি যে কিছু সাহায্য যদি করা যায়। তখন প্রত্যেকেই বাড়ি থেকে পকেট মানি নিয়ে চলি। আচ্ছা, স্বাভাবিক এটা। সে তখন স্বাভাবিক সেটা। সেই টাকা বাঁচিয়ে কিছুটা মুড়ি, কিছুটা বিস্কুট এবং আরো হয়তো তখন আমরা হেল্প করতে পেরেছিলাম 370 টাকার মতো ক্যাশ, আর যা খাবার, শুকনো খাবার, চিড়ে, এইসব নিয়ে আমরা প্রথম মালুচা থেকে সাইকেল নিয়ে কুয়ারন গেছিলাম। মানে ওটাই প্রথম কাজ ছিল? ওটাই প্রথম কাজ ছিল। আচ্ছা, এখানে সকলেই ছিল সেই কাজে? মোটামুটি অনেকে ছিল। অনেকে ছিল। আচ্ছা, তো তখন আমরা কুয়ারন গ্রামে যখন প্রথম কাজটা করি, তারপর থেকে আমাদের মনে হলো যে না, এরকম তো এখানেই শুধু নেই, গোটা রাজ্যে হোক, গোটা জেলায় হোক, এবং আমাদের বালুরঘাটের আশেপাশে অনেক আছে। তখন থেকে আমাদের কাজটা শুরু। তো প্রথম থেকে কুয়ারনের একটা কাজ, কুমারগঞ্জে এরকম আরেকটা কাজ পেয়েছিলাম। তখন আমরা ওই গাড়ি করে করে চলে যেতাম কুমারগঞ্জে হেল্প করতে। এভাবে শুরু আমাদের পথ চলাটা 2018 সালে। তোমার নাম কি? আমার নাম টিঙ্কু। আচ্ছা, তুমি শুরু থেকে ছিলে? হ্যাঁ, মোটামুটি একদম শুরুর যে সময়টা ছিল সেই সময়, তবে আমার বন্ধুরা যারা এটা মিলে শুরু করেছিল, ঠিক তার কিছুদিন পর থেকে, মোটামুটি 2-4 মাস পর থেকে আমি এর সঙ্গে এসেছি। তুমি প্রথম কাজ কি দিয়ে শুরু করেছো? প্রথম কাজ, আমার কাছে আমার বন্ধু সৌরভ এবং মান্নার ফোন আছে যে একটা রক্ত দিতে হবে বালুরঘাট ব্লাড ব্যাংকে এই পজিটিভের জন্য। তখন চলছিল করোনার সময়, 2020 সালে। আচ্ছা, এবার প্রথম, তার আগে থেকে আমি যুক্ত ছিলাম, তবে ব্লাড দেওয়ার জন্য আমার 2020 সালে প্রথম ফোন আসে। করোনার সময় হ্যাঁ, ব্লাড দেওয়ার জন্য আমার কাছে প্রথম ফোন আসে যে একটা ব্লাড দেওয়ার বিষয় আছে। তার আগে আমি ব্লাড দিয়েছিলাম, তবে সেটা আমার সেকেন্ড টাইম ছিল। তার এর মাঝখানে আমার ব্লাড দেয়নি 1-8 বছর। তো তখন ফোন আসে, আমার বন্ধুরা আমাকে স্কুটিতে করে আমি যেখানে ছিলাম সেখান থেকে আমাকে নিয়ে আসে ব্লাড দেওয়ার, এবং তারপরে আমি আবার তারা আমাকে আবার বাড়িতে পৌঁছে দিয়ে আসে। তখন এইভাবে দিয়ে, হ্যাঁ, পুরো লকডাউন। হ্যাঁ, তখন আমরা করোনা বিধি মেনে, মুখে মাস্ক, যতটা করোনা বিধি মেনে আসা যায়। থানা থেকে পারমিশন নিয়ে আমাদের যে গাড়িটা স্কুটিটা নিতে গিয়েছিলাম, মানে কিছু গাড়ি এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে থানা সেই সময় শুধু আমাদেরকে না, সে সময় স্বেচ্ছাসেবী সংগঠন যারা কোভিড এর সময় যারা পথ কুকুরদের, যেমন নেপাল দ্বারা, তাদের যারা আমরা শুধু ব্লাড না, সেই সময় ওই কোয়ারেন্টাইন যারা ছিল তাদের মেডিসিন পৌঁছানো, অক্সিজেন সিলিন্ডার পৌঁছানো, তারপরে হচ্ছে বাড়ি বাড়ি, মানে যে সমস্ত জায়গায় সমস্যা সেখানে গিয়ে ব্লাড প্রেশার মাপা, সুগার মাপা, পালস অক্সিমিটার দিয়ে মাপা, এই কাজগুলো কোভিড এর সময় হয়েছে।
আপনারা শুনুন, আরও অনেক কিছু জানাবো। অবাক লাগছে না? লাগবে। আমরা যেখানে কথা বলছি সেটা বালুরঘাটের একটা ছোট্ট ঘরের মধ্যে, এবং যারা কাজ করে তারা বালুরঘাটের শুধু নয়, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, রাজ্যের যেখানেই ডাক হয় সেখানেই ছুটে যায়। চলুন শুনুন শুনুন। তারপরে ব্লাড ব্লাড দেওয়া থেকে শুরু করে প্রেশার মাপা, খাবার পৌঁছে দেওয়া। খাবার পৌঁছানো, মেডিসিন পৌঁছানো, অক্সিজেন সিলিন্ডার পৌঁছানো। আচ্ছা, তোমার ভয় লাগেনি? না সেভাবে সবাই তো ঘরের মধ্যে, বাঁচার জন্য ঘরের মধ্যে আটকে আছে। দেখুন, মানে ভয় বলতে একটা ভালো লাগা তৈরি হয়েছিল। ঠিক আছে, সারাদিন তো আমরা বাড়িতেই থাকতাম, তো একটু টাইম বাড়ি থেকে বেরোলে যদি মানে যারা নিডি বা যাদের প্রয়োজন তাদের কাছে যদি পৌঁছানো যায় কোভিড বিধি মেনটেন করে, ঠিক আছে। কোভিড তো তোমারও হতে পারতো, হতে পারতোই। তখন তোমাকে কে দিবে? দেখুন, যারা এই কাজগুলো করে তারা এত কিছু ভেবে সত্যি কথা বলতে কাজ করে না, কারণ এখানে যারা সবাই আছে এরা শুধু আমি বলে বা ও বলে না, যারা বা আমাদের সংগঠন বলি না, যারা এই ধরনের কাজের সাথে যুক্ত তারা এত কিছু ভাবে না, কারণ এরা রাত্রি আপনি 2টোর সময় যদি ব্লাডের জন্য ফোন করেন, এরা রাত্রি 22-2টোর সময় বাইরে গিয়ে বেরোয়। ঠিক আছে, এটার নামই পথের দিশা। ওই শুধু এটা পথের দিশা বলে নয়, যার যে সমস্ত সংগঠন মানে আমি যখন কথা বলছি একটা সংগঠনের, তখন অবশ্যই তার নামটাই নেব। না, একদম একদম। যখন আমি অন্য কোনো মানে সংস্থাতে গিয়ে কথা বলবো, অবশ্যই তাদের কথা না বলবো। দেখুন, আমাদের আমরা ওইভাবে বিষয়টাকে দেখি না, মানে আমাদের কাছে যারা অনেক বন্ধু এই ধরনের সমাজসেবা করে তারা কেউই দেখে না। ওটাই বলছি, যদি দেখতো তাহলে এই কাজগুলো হ্যাঁ, করাই। যে আমরা সবাইকে আমাদের বন্ধু মানে আমাদের মধ্যে অনেক কিছু ভাগ আছে, যেমন হ্যাঁ মানে এর জানা উচিত সবারই। যেমন আমরা ব্লাড নিয়ে আমাদের বেশিরভাগ কাজটা ব্লাড, বেঁচে যাওয়া বাড়ির খাবার, মেয়েদের স্যানিটারি ন্যাপকিন প্যাড ডিস্ট্রিবিউশন, বা আমাদের রেল স্টেশনের পিছনে যে হঠাৎ পাড়া এলাকাটা আছে সেখানে আমাদের পাঠশালা নামে একটা প্রজেক্ট চলে, বাচ্চাদেরকে ওখানকার বাচ্চাদেরকে পড়াশোনার সামগ্রী প্রাইভেট, আমাদের মেম্বাররা গিয়ে ওখানে তাদেরকে প্রাইভেটও করে। আচ্ছা, হ্যাঁ, এবং যৌথভাবেই আরেকটা সংগঠন আছে যারা ওখানে আর্ট শেখায় আমাদের সাথে। আচ্ছা, ঠিক আছে, তেমনি আমাদের কাছে এবার সেটা নিয়মিত, হ্যাঁ এটা নিয়মিত মানে চলছে। বাহ। এবং যেটা আপনাকে বললাম যে একটা সংগঠন সব দিক যেমন আমার পক্ষে দেখা সম্ভব না, হ্যাঁ, যেমন আমাদের কাছে অনেক সময় অ্যানিমেলের ইয়েও আসে, কোনো আমাদের বালুরঘাটে যত ইয়ে আছে, তো আমাদের যারা বন্ধু সংগঠন আছে তখন তাদেরকে আমরা জিনিসগুলো ফরওয়ার্ড করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার তাদের কাছে যখন ব্লাডের বা এই বিষয়গুলো আসে তারা তখন আমাদেরকে ফরওয়ার্ড করে। মিলেমিশে। হ্যাঁ অবশ্যই, মানে এখানে একা বলে আমার বলে কিছু নেই, সবার সব ঠিক আছে, একদম ঠিক। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম রোহিত লাহা। রোহিত লাহা। তুমি কতদিন ধরে কাজ করছো? প্রায় 1.5 বছর হয়েছে কাজ করে। 1.5 বছর। বালুরঘাটে তুমি? না, বালুরঘাটে না, বাদামাইল থেকে কোথায়, গুঞ্জরপুর থেকে। তুমি আজকে কোথা থেকে এলে? আমি বালুরঘাটে থাকি, বালুরঘাট থেকে এসেছি। তোমার বাড়ি হচ্ছে বাদামাইলে? হ্যাঁ। তোমার প্রথম কাজ কি? প্রথম কাজ ব্লাড দিই। তুমিও ব্লাড দিয়ে শুরু করেছো? শুরু করেছি। তোমারও কি এই ধরনের কোনো গল্প আছে? না, আমার ওরকম কোনো কিছু নেই। আমার দাদা যে ছিল আগে থেকে, প্রথম থেকে আমার প্রায় যুক্ত ছিল। আচ্ছা, তখন ওর কাজগুলো দেখতাম, সেটা দিত, নাম্বার ছিল সব। আচ্ছা, তখন ওখান থেকে বলে আমাকে বলেছিল তোমার রক্ত দিই। তখন বলেছিল আমার বউ দিই। তখন আমাকে বলেছিল ভাই দুটো ডোনার লাগবে, তোকে যেতে হবে রায়গঞ্জে। আচ্ছা, তখন আমাকে রায়গঞ্জে? হ্যাঁ, রায়গঞ্জে। মানে প্রথম ব্লাড দিতে গেছো রায়গঞ্জে? হ্যাঁ, দিয়েছি। আমাদের দক্ষিণ দিনাজপুর পার করে রায়গঞ্জে গেছো? আচ্ছা, প্রায় 110 কিলোমিটার। 110 কিলোমিটার। আমাকে পার্সোনাল গাড়ি করে ও আমার বাড়ি থেকে পিক করে, তখন আমি বাড়ি থেকে পিক করে নিয়ে গিয়ে দিয়েছে। দেওয়ার পর তারপর নিয়ে এসে আবার ডক্টর দিয়েছে বাড়ি। তখন থেকে আমার ভালো লাগে, তারপর থেকে কাজ চলছে, যুক্ত হয়েছে। খুব ভালো লাগলো। তোমার নাম কি? আমার নাম রাজেশ প্রামাণিক। তুমি কতদিন ধরে কাজ করছো? আমি পথের দিশা যবে থেকে শুরু হয় তবে থেকে পথের দিশা নামটা জানি তো, কারণ পথের দিশা যে প্রতিষ্ঠাতা মান্না আছে আমার পাশে, তো মান্নার আমি পাশাপাশি বাড়ির ছেলে, তো আগে থেকেই একটা মান্না কাজ করছে, ভালো লাগে কাজগুলো। তো মান্না কাজ করছে, মান্না আমার থেকে প্রায় 3 বছরের সিনিয়র। আচ্ছা, তো ও যখন কাজ করছে সেই টাইমটা আমার কাজের মানে আমি ততটাও বড় না, মানে যে কাজ করবো সবার সাথে সেই আমার ভাবনাটা ছিল না, ভালো লাগতো কাজটা। তো আমার প্রথম কাজ 2020 সালে। আচ্ছা, করোনা পিরিয়ডে? হ্যাঁ, 2020 সালে আমার প্রথম কাজ। আমাদেরই এক মেম্বারের বাবার মৃত্যুবার্ষিকীতে একটা কাজ হয়। আচ্ছা আচ্ছা, সবার সন্তান থাকুক দুধে ভাতে, আচ্ছা, কাজটার ট্যাগলাইন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এতে কাজটা কিরকম হয় যে বাচ্চাদের, আদিবাসী অধ্যুষিত এলাকায় বাচ্চাদের খাবার, শুকনো খাবারের প্যাকেট বিতরণ হয় প্রত্যেক বছর 8ই জুলাই আমাদের এই কাজটা হয়। তো সেই কাজটা প্রথম কাজ আমার, মান্না আমাকে বলে যে কাজ আছে চল। আচ্ছা আচ্ছা, তো সেই কাজ দিয়ে আমার কাজ শুরু। আচ্ছা, সেই 2020 8ই জুলাই থেকে আজও চলছে আমার কাজ। বাহ, খুব ভালো। তোমার নামটা? আকাশ বর্মন। আচ্ছা, তুমি কতদিন ধরে কাজ করছো? আমি 2021 সাল থেকে কাজ করছি কালী পুজোতে। যখন আমরা
মাস্ক ডিস্ট্রিবিউশন করছিলাম, মানে কালী পুজোতে আমরা বসেছিলাম ক্যাম্পে একটা, যেখানে লোককে এটা বোঝানো হয়েছে যে এখনো করোনাটা যায়নি। আচ্ছা আচ্ছা। মানে আমরা সব মাস্ক ডিস্ট্রিবিউশন, তারপর প্যাম্পলেট গুলো দেওয়া, তবে ব্লাডের জন্য মোটিভেশন করা, এগুলো থেকে আমার কাজ শুরু হয়েছে। আচ্ছা, খুব ভালো। তারপর থেকে মানে ধীরে ধীরে করে ব্লাড নিয়ে কাজ করা, তারপর বেঁচে যাওয়া খাবার, এগুলো আর এগুলো কাজ ধীরে ধীরে আমি মানে করতাম। তো আমি আর একটা ছেলের নাম বলবো, ও হচ্ছে প্রীতম সাহা। আচ্ছা। তো ও আজকে নেই এখানে। তো ওও মানে পুরোটা যে ও কাজ করে, ও একটা দোকানে কাজ করে, তারপরেও ও এতটা টাইম ম্যানেজ করে ব্লাড ব্যাংকে যায়, অন্য যে কোনো প্রোগ্রাম হয় ও 100% ট্রাই করে যে অ্যাটেন্ড করে। আচ্ছা, মানে এটা থেকে আমার খুবই ভালো লাগে যে মানে সবকিছু ট্রাই করার, মানে একদম খুবই চেষ্টা করবো। তবে একটা কথা আপনারা অনেকবার শুনলেন, বেঁচে যাওয়া খাবার, এই শব্দটা অনেকবার অনেকের মুখ থেকে আমরা পেলাম। আপনাদের কে আমি আমার তরফ থেকে এবং পথদিশা ফাউন্ডেশনের তরফ থেকে করজোড়ে অনুরোধ করব, আপনার বাড়ির যদি অনুষ্ঠানের কোনো খাবার বেঁচে যায়, নষ্ট করবেন না। আমার মধ্য দিয়ে হোক, সরাসরি হোক, যেভাবেই হোক, যোগাযোগ যদি করেন, তাহলে আপনার বেঁচে যাওয়া খাবারটা এই ভাইয়েরা সেই মানুষটার হাতে তুলে দেবে যে হয়তো সারাদিন খাইনি। বলতেই, এই কথাগুলো বলতেই কেমন যেন একটা অন্যরকম ফিল চলে আসে। আমাদের সমাজে কিন্তু এরকম আছে না, যে সারা রাত খাইনি বা সারা দিন খাইনি, হয়। আচ্ছা, তোমার নাম কি? আমার প্রসেনজিৎ দাস। আচ্ছা, আমি সবাইকে শুনলাম কতদিন ধরে কাজ করছে, কি কাজ, এক একজনের এক এক রকমের কাজ দিয়ে শুরু করেছে। পথের দিশা কত রকম কাজ করে? ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, 12 মাসে 13টা ক্যাম্প হয় আমাদের। তাছাড়া এক্সট্রা ক্যাম্প আরও বেশি হয়। তারপরে বৃক্ষরোপণ, বেঁচে যাওয়া খাবার, সেগুলো আমাদের যেখানে নেটিভ এলাকা সেখানে গিয়ে পৌঁছে দেওয়া হয়। ওটাকে আমরা দিয়েছি আহার নামে। তারপরে থ্যালাসেমিয়া সচেতনতা শিবির আমাদের স্কুলে গিয়ে, যেগুলো গ্রামের স্কুল আছে সেগুলোতে গিয়ে মানে বাচ্চাদেরকে থ্যালাসেমিয়া টেস্ট করা হয়। তারপরে আমাদের ফেস্টিভ্যাল হয়। আবার ফেস্টিভ্যাল বলতে বছরে একবার করে হয়। মানে আমাদের মোটামুটি এবার 213 জনের মতন ব্লাড ডোনেট করেছে ফেস্টিভ্যালে। 2 দিন ধরে হয়, সেখানে সাংস্কৃতিক প্রোগ্রাম হয় এবং ফেস্টিভ্যাল নামে মানে ব্লাড ডোনেশন ক্যাম্পও হয়। তারপরে বাকিটা তুই বল। ঠিক আছে, আমাদের পুজোর সময় কিছু কাজ চলে। পুজোর সময় যেমন আমাদের আশ্রম, নির্দিষ্ট কোনো একটা আশ্রমে প্রত্যেকবার আমাদের একটা করে আশ্রম সিলেক্ট করা। সেই আশ্রমে যতজন বাচ্চা থাকে, সেই বাচ্চাদের যত রকম জিনিসপত্র, তাদের মানে প্রত্যহ জীবনে যা যা জিনিসপত্র লাগে, স্কুলের ব্যাগ থেকে শুরু করে দাঁত মাজা ব্রাশ পর্যন্ত, আচ্ছা, প্রায় 30টা বা 35টা করে জিনিস পার বাচ্চাকে উপহার দেওয়া হয়। একটা বাচ্চাকে 30 থেকে 35টা করে জিনিস দেওয়া হয় পুজোতে। কি কি দাও? সবকিছু শুরু হয় নতুন জামা কাপড় থেকে। নতুন জামা কাপড়, পুষ্টিকর কিছু শুকনো খাবার, আচ্ছা, খেলাধুলোর জিনিসপত্র, আচ্ছা, তার বই খাতা, আচ্ছা, খাওয়ার থালা, জলের বোতল, টিফিন বক্স, গামছা, মানে সবকিছু দৈনন্দিন জীবনে যা যা লাগে, রুল রাবার ব্যাগ, এবং সেদিন দুপুরে শুধু সকালের ব্রেকফাস্ট এবং দুপুরের লাঞ্চ, এই দুটো আমরা প্রোভাইড করি। আচ্ছা, এবার যে আমরা টার্গেট নেওয়া হয়েছে, প্রত্যেক বছর আমাদের এটা তো হয়, সঙ্গে সঙ্গে পুজোতে শুধু আমাদের 4টা যে আশেপাশে 4টা ব্লক আছে, এলি, কুমারগঞ্জ, তপন, বালুরঘাট, এই 4টা ব্লকের প্রত্যন্ত এরিয়া থেকে সেই এলাকায় বাচ্চাদেরকে জামা কাপড় দেওয়া। আচ্ছা, আগে হয়তো ব্লক ওয়াইজ 30টা 40টা করে দেওয়া হয়েছে, এবার টার্গেট নেওয়া হয়েছে সেটা হচ্ছে 200টা। টোটাল আমরা এবার 300 জন বাচ্চার কাছে পৌঁছে, আচ্ছা, আশ্রম ধরে এবং পাশাপাশি ব্লকগুলো ধরে 300 জন বাচ্চার কাছে নতুন জামা কাপড় পৌঁছে দেবো। এটা এই পুজো টার্গেট নেওয়া হয়েছে। আমাদের কাজটা শুরু হয়ে গেছে অলরেডি। আমরা নতুন শাড়ি দিয়ে, রিসেন্ট 2 দিন আগে আমরা নতুন শাড়ি উপহার দিয়েছি গ্রামের মাদের। আচ্ছা, এবং এই কাজটা শুরু হয়ে গেছে। আমাদের 21শে সেপ্টেম্বর আশ্রমের কাজটা আছে। তোমাদের শাড়ির ভিডিওটা আমি দেখেছি, ওটা কতগুলো শাড়ি দেওয়া হয়েছে? এটা 40টা মায়ের হাতে শাড়ি উপহার এবং তাদেরকে দেওয়া হয়েছে যাদের সত্যি দরকার। আচ্ছা, মানে আমরা সেই সব জায়গায় পৌঁছে যাই যাদের সত্যি নিবি। আমরা প্রথমে সার্ভে করি জায়গাটাকে। আচ্ছা, আমরা তাদেরকে মানে কেউ এসে বললো যে আমার দরকার, আমাকে দিন, আমরা এইভাবে এটাই করা উচিত। আমরা প্রথমে সার্ভে করি, আশেপাশ থেকে খবর নিই যে অ্যাকচুয়াল দরকার কিনা তাদের, তারপরে আমরা সেই জায়গাটায় কাজ করি। একদম ঠিক, মূল্যায়ন করেই কাজগুলো করি। এবং আমাদের একটা জিনিস হয়, হয়তো কারো নতুন জামা কাপড় দেওয়ার সামর্থ্য নেই, আমাদেরকে বললো যে আমার এই বছর হবে না, বা আমার এই বছর সামর্থ্য হচ্ছে না, আমার কিছু পুরোনো জামা কাপড় যেগুলো আমি একবার পরেছি বা 2বার পরেছি, পরে রেখে দিয়েছি, ভালো কন্ডিশন আছে, সেগুলো যদি কেউ নিতে চায়। মানে এখন তো পরিষ্কার দেখছেন, পুজোর আগে আমাদের ঘরে এরকম স্তূপ হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, জামা কাপড়, আচ্ছা, সেগুলোকে শর্টিং করা। আচ্ছা, সেগুলো যেগুলো একদম ছেঁড়া সেগুলোকে আলাদা করা, সেগুলো কাজে লাগানো, যেগুলো একদম ভালো সেগুলোকে আলাদা করা, ছেলেদের মেয়েদের আলাদা করা, বাচ্চাদের আলাদা করা করে ব্যাগকে ব্যাগ, বস্তাকে বস্তা, পেটিকে পেটি, আমাদের যেগুলো এলাকায় দরকার সেই জায়গাগুলো পৌঁছে আছে।
পুজোর আগে আগে। আচ্ছা নতুন জামা কাপড়ের সাথে সাথে পুরোনো জামা কাপড় আমাদের পৌঁছে যাচ্ছে, এবং যারা নিচ্ছে তারা খুব আনন্দের সাথে করে নিচ্ছে। আচ্ছা আচ্ছা আসলে তাদের সত্যি দরকার, মানে এবং যাদের দরকার তারা এটা নেবে। এভাবে আমাদের কাজগুলো চলছে। আচ্ছা, তোমাদের রিসেন্ট একটা কাজ, সম্ভবত আমি ঠিক জায়গাটার নাম হয়তো বলতে পারবো না, কুমারগঞ্জের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাছে একটা ছেলে যার বাবা মা দুজনেই মারা গেছে। বা আমি তোমাদের ভিডিওটা দেখেছি যে পাখা সেট করছো। না 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 না, ওর বাবা মা আছে। ওটা হচ্ছে দুটো ঘটনায় আপনি যেটা দেখেছেন, দুটো ঘটনা আছে। একটা কুমারগঞ্জে আর একটা হচ্ছে আপনার ওই খাবুর বালুরঘাট আচ্ছা। ওটা বালুরঘাট ব্লক। আচ্ছা, ওটাও ওই ঘটনাটা একটু যদি রাজু বল, এটা এই কেসটা ওই ওর তত্ত্বাবধানে ওঠে, সে ভালো বল। আচ্ছা, আরেকটা জিনিস আমাকে একটু বেরোতে বিষয়টা হচ্ছে ওই কালকে আমাদের এখানে একটা ভিজিট আছে, আমাদের টেন্টে এসে, হ্যাঁ। তো তার কিছু প্রিপারেশনের ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা, ঠিক 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 আছে। আপনি কিছু মনে না করেন না না, একদমই না, একদমই না, একদমই না। আমি একটু ওকে নিয়ে ঠিক 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 ঠিক, ওকে ওকে, বাকিদের সঙ্গে আমরা কথা বলি। কন্টিনিউ করুন, আসবে তো। ঠিক আছে, একদম, থ্যাংক ইউ। আচ্ছা, একটু আগেই যেটা বললো যে আমি জায়গাটা ঠিক বলতে পারলাম না, রিসেন্ট আমরা দেখেছি যে একটা সেট পোর্ট করা হচ্ছে, মানে হ্যাঁ। কিন্তু এতটাই পরিস্থিতি খারাপ, সেটার বিষয়ে তুমি ডিটেলসে যদি বলো। বাচ্চাটির নাম আদিত্য কোল। বাচ্চাটি থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু। আচ্ছা প্রত্যেক মাসে মাসে তাকে ব্লাড নিতে হয়। আচ্ছা তো তার বাবা মা কর্মসূত্রে বাইরের রাজ্যে কাজ করে। হুম। আর্থিক অবস্থা খুব খারাপ। হুম। বাচ্চাটির সাথে প্রথম পরিচয় হয় ব্লাড সেন্টারে। হুম। কিছু অনকল ব্লাড ডোনার লাগবে, তার জন্য আমরা গেছিলাম ব্লাড সেন্টারে। হুম। তো বাচ্চাটি আমাদের কাছে আসে। হুম। পাশে এক দিদি থাকে আমাদের। হুম হুম তো সেই দিদির কাছে আসে যে দিদি আমাকে একটু ডোনার ব্যবস্থা করে দিন। হুম। হঠাৎ আমাদের কানে আসে হুম। বাচ্চাটা একা এসছে বাড়ি থেকে। হুম। একা এসে থ্যালাসেমিয়া ইউনিটে ভর্তি হয়েছে। আচ্ছা, তারপরে সে রক্তদাতা নেই তার কাছে, একা এসে একা এসছে বাড়ি থেকে, রক্তদাতা নেই। হুম। সে জানাই। হুম। তখন তাকে দেখি, আমি দেখে তাকে বলি যে নাম কি। প্রথমত আমরা প্রথমত কারোর কাছে কথা বলতে গেলে তাকে নামটা দিয়ে শুরু করি, একদম নাম কি। একদম তাই, ঠিক। তো ওটা নাম বলে। হুম। ও আমি জিজ্ঞেস করি যে রক্তের গ্রুপ কি। হুম। ও রক্তের গ্রুপ বি পজিটিভ। আচ্ছা, প্রত্যেক মাসে রক্তদাতা প্রয়োজন হয়। হুম। তো তখন ওর অবস্থা দেখে আমি ওকে কোনো কিছু না ভেবেই, পেছনে কোনো কিছু না ভেবে, আমার টিমের সাথে না কথা বলেই হুম। আমি ওকে কথা দিয়ে দিই হুম। যে তোর যতদিন প্রয়োজন হবে রক্তের, হুম আমরা আছি ভাই তোর সাথে। হুম হুম, বলে আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিই। বাহ। আর সেদিনে যে রক্তটা লাগবে, হ্যাঁ। সেই রক্তটা তখন আমার কাছে কোনো ডোনার নেই, আমি জানি না কাকে ফোন করবো না করবো। সঙ্গে সঙ্গে আমার পাশে বসে আছে রোহিত। হ্যাঁ। ওর প্রথম রক্তদান আমাকে নিয়ে, মানে আমি ওকে শুরু করেছিলাম। আচ্ছা সেদিন রোহিতকেই ফোন করি আচ্ছা। যে ভাই এরকম একজন আছে সেই হ্যাঁ। বাচ্চা, তো তার হ্যাঁ। লাগবে। আচ্ছা সকালে খাইনি রোহিত, কিছু চলে এসছে। আচ্ছা ওকে খাইয়ে রক্তদান করিয়ে বাচ্চাটা রক্ত পেয়েছে। তারপরে রীতিমতো বাচ্চাটার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়। হ্যাঁ, হ্যাঁ, প্রথম অবস্থায় বাচ্চাটার পরিবারের অবস্থা এতটাই খারাপ, হুম। মান্না সৌরভদা দুজন গেছিল বাচ্চাটার বাড়িতে। হুম। ওদেরকে মাসিক রেশন দিয়ে আসে হুম। এবং দেখে আসে বাড়ির পরিস্থিতি, হুম হুম হুম, ইলেকট্রিক কারেন্ট নেই। হুম হুম হুম, তারা লাইন বিল দিতে পারানোর জন্য ইলেকট্রিক কারেন্ট তাদের বাড়ি থেকে কেটে দেওয়া হয়েছে। আচ্ছা মান্না সৌরভ দুজনেই কথা দিয়ে আসে হুম। যে তাদের ইলেকট্রিক ব্যবস্থাটা করে দেওয়া হবে আচ্ছা এবং তাদের যত কিছু প্রয়োজন আমরা আছি পাশে। আচ্ছা কিছুদিন পরে আমরা আরো খবর হয়, আমাদের আরো অভিভাবকরা আছে। হুম। আমাদের প্রতিরাম থেকে মিন্টু সাহা বলে একজন আছে আমাদের অভিভাবক। হুম। বালুরঘাট অরিন্দম ঘোষ আছেন, আচ্ছা আমাদের বালুরঘাট ব্লক প্রেসিডেন্ট আছেন কৌশিক হুম। কাকু। হুম। তো সবাই মিলে গেছে, তাকে গিয়ে এসে তার বাড়িতে একটা শৌচালয়ের ব্যবস্থা, হুম। সবকিছু তারা হুম। বলে এসছে। হুম। তারপরে আমাদেরই আরো এক অভিভাবক হুম। আমাদের মাধ্যমে বার্তা পেয়েছিল যে এই শিশুটি হুম। বলেছিল যে আমি বিছানাপত্র যা লাগে আমরা দেবো। হুম, 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 আর একজন বলেছিল যে লাইট ফ্যান যা প্রয়োজন হয় আমরা আসি, আমরা দেবো। আচ্ছা আচ্ছা তো সব মিলে আমাদের মেম্বাররা একদিন দুপুরবেলা গিয়েছিল তার বাড়িতে, হুম। গিয়ে ইলেকট্রিসিটি সবকিছু ঠিক করে। হুম। আমাদের মেম্বার অর্ণব আছে, অর্ণব ইলেকট্রিকের কাজ জানে, হুম। ও গেছিল। হুম। পাশাপাশি আকাশ ছিল, আরো মেম্বাররা ছিল, হুম। ওরা গিয়ে ইলেকট্রিকের ব্যবস্থা করে ফ্যান লাগিয়ে দেয়। আপাতত আদিত্য পোল আগের থেকে একটু হলেও ভালো আছে। বেশ। ওর প্রত্যেক মাসে রক্তদাতা চিন্তা করতে হয় না, কারণ আদিত্য জানে হ্যাঁ। প্রত্যেক মাসে তার রক্তদাতা প্রয়োজন হবে না, আচ্ছা, কারণ পথের দিশার দাদারা ওর পাশে আছে। এটুকু আদিত্যর কাছে ভরসা হয়ে গেছে। মানে আদিত্যর কাছে দেবদূতের মতন পথের দিশা ফাউন্ডেশনের সদস্যরা পৌঁছে গেছিল হসপিটালে, এবং আর তাকে কিন্তু রক্ত নিয়ে ভাবতে হচ্ছে না, হ্যাঁ, রক্ত নিয়ে তাকে শুধু বেঁচে থাকার জন্য। শুধু বেঁচে থাকার জন্য, একজন মানুষ হিসেবে একজন মানুষের পাশে থাকার জন্য যতটুকু প্রয়োজন আমাদের পথের দিশার মেম্বাররা সর্বক্ষণ সবসময় সেটা করে চলেছে। তোমরা নিজেও জানো না, আমার ভিডিও যারা দেখবে তারা নিজে থেকে বলবে যে তোমরা কি, আমাকে বলতে হবে না। এবং আদিত্যকে আমরা একটা চকিও দিয়েছি, একটা শোবার সেরকম জায়গা ছিল না ওর, মানে মাটি দিয়ে শুতো বাইরে ইয়ে পেতে টিনের বাড়িতে। তো আমরা একটা হাড় টিনের চকিও দিয়েছি ওকে শোয়ার জন্য, চকি বালিশ তারপরে তোষক যেটা থাকে সেটা দিয়েছিলাম। সে বৃষ্টির মধ্যে ভিজে গিয়ে তারা দিয়েছে, আমাদের পেজে দেওয়া আছে ভিডিও, আচ্ছা। মাঝে মাঝে কিছু কিছু ভিডিও দিই আমরা। আচ্ছা। তো এরকম কিছু ভিডিও দিয়েছি। তারপরে আমাদের এরকম হয় কোনো বৃদ্ধ দিদারা যাদের কেউ নেই, হুম। তাদেরকে আমরা ঘর করে দিয়েছি, আচ্ছা আচ্ছা নিজে থেকে কালেকশন করে হুম। টিনের ঘর হুম। থাকার জন্য ঘর করে দিয়েছি আমরা। হুম। তারপরে আমাদের যে এই পথের দিশা ফাউন্ডেশন, হুম। এটা যে আমাদের 7ম বর্ষ পূর্ণ হলো এবার। আচ্ছা। মানে যত বছর যায় তত বছর আমরা 7 বছর পূর্ণ হলো যেরকম,
7 বছরে 7টা দিন আমরা এরকম কাজ করে যাই কন্টিনিউ। এবং 5 তারিখে যদি জন্ম হয় তাহলে আমরা মানে 7 দিন আগে থেকে সেটা করি। যেদিন জন্মদিন, লাস্ট জন্মদিনের দিন সেলিব্রেশন ছোটমোটো করে রক্তদান শিবির করে আমরা সেভাবে পালন করি। বৃক্ষরোপণ, তার অ্যাটেনশন ক্যাম্প, তারপরে থ্যালাসেমিয়া সচেতন শিবির, 7 দিনে 7 বছর ভিতরে মানে আমাদের আনুষঙ্গিক কাজগুলোর পাশাপাশি এবার যেমন আমাদের সপ্তম বর্ষ পূর্ণ হলো, এই সপ্তম বর্ষ পূর্ণ উপলক্ষে আমরা 7 দিনে 7টা কর্মসূচি রেখেছি। আচ্ছা আচ্ছা, 7টা কর্মসূচি আমাদের প্রশ্ন বললেন কি কি কর্মসূচি রেখেছি। আমি এইবার একটু অন্য প্রসঙ্গে কথা বলবো। এতক্ষণ ধরে যে কাজগুলোর কথা আমরা শুনছি, অনেক অনেক অনেক, এখন যদি আমি ঘন্টা 2-3 বলতে থাকি তা মনে হয় শেষ হবে না, আমাদের বেরোতে থাকবে। আর কত তো মনে রাখা সম্ভব না, আর মনে রাখার প্রয়োজনও নেই, মনে কেউ রাখেও না। বিশেষ বিশেষ কয়েকটা জিনিস যেগুলো স্মৃতি হয়ে যায়, প্রথম কাজ বা এই ধরনের আদিত্যের কাজগুলো। তো এই যে হিউজ পরিমাণ কাজ, আমার তো আমি যেটুকু বুঝতে পারছি যে হিউজ অর্থেরও প্রয়োজন, তাই না? শুধু মুখে বলে তো হবে না, এই হিউজ অর্থটা যোগান করতে গেছে। অর্থের যোগান বলতে আমাদের সংগঠন প্রথম যখন শুরু হয়েছিল, আমি প্রথম থেকে বলছি, একদম একদম প্রথম যখন শুরু হয়েছিল আমরা তখন যেহেতু কাজ করতে একটু টাকার দরকার, একদম আবেগে কাজ হয় না, আবেগে কাজ হবে, আবেগে কাজ হয় না, অর্থ দরকার। অর্থ দরকার। এবার তখন আমাদের একটা মেম্বারশিপ ধার্য করা ছিল, তখন বললাম পকেট মানি দিয়ে চলবে। এবার আমাদের পকেট মানি তখন 30 টাকা করে আমরা মেম্বারশিপ শুরু করছিলাম। 30 টাকা আমরা তখন কলেজের মাঠে বসতাম, বন্ধু বান্ধবীদের কাছে 30 টাকা করে কালেকশন করতাম, যা উঠতো সেটাতে আমরা কাজ করতাম। আস্তে আস্তে যখন আমাদের মেম্বার বাড়লো, এখন যেমন আমাদের গ্রুপ মেম্বার যেটা আচ্ছা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যে আমাদের মেম্বার প্রায় 300 কাছাকাছি। কি বললে আবার বলো? অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আমাদের মেম্বার 300 কাছাকাছি। আচ্ছা, অল ওভার ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, আর আমাদের জেলায় আমাদের মেম্বার 50। আচ্ছা, যারা অ্যাক্টিভ মেম্বার, অ্যাক্টিভ মেম্বার 50। এছাড়াও যারা বিভিন্ন কাজের সাথে আমাদের যুক্ত। এবার সবার কাছে না আমরা যদি একটা এমন একটা জিনিস হয়েছে, এখন আমরা কোনো কাজ করতে গেলে আগে আমাদের সবার আগে টাকাটা কোথায় পাবো, অর্থটা কোথা থেকে আসবে। কাজ তো শুরু করলে না, অর্থের দরকার। কিন্তু এখন সেক্ষেত্রে আমাদের অসুবিধা হয় না, কারণ আমাদের বহু অভিভাবক আছে এবং আমাদের এখন ফান্ডটাও বাড়ানো হয়েছে। 100 টাকা করে আমাদের মেম্বারশিপটা করা হয়েছে। আমাদের 50 জন মেম্বার আছে, প্রত্যেকে যদি 100 টাকা করে মাসে দেয় তাও তো প্রায় 5,000 টাকার মতো করে হচ্ছে। এছাড়া আমাদের কিছু কিছু অভিভাবক আছে যারা হয়তো সরকারি ক্ষেত্রে যুক্ত চাকরিতে, আচ্ছা, বেসরকারিতে অনেকে যুক্ত, যারা একটু বেশি পরিমাণে আমাদেরকে মেম্বারশিপ প্রোভাইড করে। এইভাবে সবার কাছে আমরা যথেষ্ট পরিমাণে হেল্প পাই। মানে যারা হেল্প করে, আমাদের সাথে যুক্ত, আমাদের কাজগুলো দেখে, জানে যে এদেরকে হেল্প করলে আমরা সঠিক জায়গায় হেল্প করবো। একদম একদম। আর আমাদেরকে সব সময় যে কোনো কাজে অসুবিধা হলে যদি বলে এই কাজটা আপনি দেখে নেন বা এই কাজটা একটু হেল্প করুন, সব সময় এগিয়ে আসে। আচ্ছা, তুমি একটু বললে একজন সরকারি কর্মচারী বা রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে সদস্যরা, যে কোনো সাধারণ মানুষ যদি তোমাদের মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছাতে চায় তাহলে পৌঁছাতে পারে। একদম। সেটা কিভাবে? যে কোনো সাধারণ মানুষ এখন কোন কাজে পৌঁছতে চায়, যেমন অনেকেই আছে ফিল্ডে কাজ করার সময়টা নেই, অর্থ দিতে চায়, একদম, তারা কিভাবে দেবে? তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে, আমাদের সেক্রেটারি প্রেসিডেন্টের নাম্বার আছে, আমাদের মেম্বারদেরও নাম্বার আছে, থেকে তাদের যে কোনো একজনের সাথে কন্ট্যাক্ট করলেই হবে। তুমি একটু আমার ক্যামেরার সামনে নাম্বার একটা বলবে। আচ্ছা, আমার নাম্বারটাই বলে দিই। আমার নাম্বার হচ্ছে 8167222655। এই নাম্বারে কল করলে, এছাড়া আমাদের ফেসবুক পেজ আছে পথের দিশা ফাউন্ডেশন নাম, এবং আমাদের ওয়েবসাইট আছে www.pdwf.in। এই ওয়েবসাইটে গেলে আমাদের সব ডিটেলস পাওয়া যাবে, এখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করা যাবে। এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা তাদের কাছে ডিটেলসগুলো নিয়ে, তারা কি বিষয়ে হেল্প করতে চাইছে, কোথায় হেল্প করতে চাইছে, কতটা পরিমাণ হেল্প করতে চাইছে, সেই হিসেবগুলো নিয়ে জেনে বুঝে আমরা মূল্যায়ন করবো যে কোন জায়গায় দরকার সবার আগে। আচ্ছা, সেই মূল্যায়ন করার পর সেই জায়গায় পৌঁছে যাবো সাহায্যটা। তোমাদের এখন সামনে কি কাজ আছে? সামনে আমাদের দুর্গাপূজার কাজ, যেটা বললাম, দুর্গাপূজার সবচেয়ে বড় কাজ আমাদের, মানে মেইন কালেকশন হয়, সবচেয়ে বড় কাজ আমাদের, সবচেয়ে বড় কাজ হচ্ছে দুর্গাপূজার কাজ। মানে এই সময়টা আমরা সবাইকে একসাথে পাই। আমাদের যারা দূরের মেম্বার থাকে, মানে আমাদের পুজোটা শুরু হয় মহালয়ার দিন। আচ্ছা, আমাদের পুজো ষষ্ঠীর দিন থেকে বা পঞ্চমীর দিন থেকে না, আমাদের মহালয়ার দিন থেকে পুজোটা শুরু হয় এই কাজের মাধ্যমে। মানে আমাদের লক্ষ্য থাকে আমরা নিজে জামা কাপড় কিনবো কিনা ঠিক নেই, কিন্তু ওই বাচ্চাগুলোকে যেন একটা নতুন জামা কাপড় আমরা দিই, এইটা আমাদের মেইন লক্ষ্য থাকে পুজোতে। আর এই বিষয়ে আমাদের যারা দূরের মেম্বার থাকে, হয়তো যারা বাইরে পড়াশোনা করছে বা বাইরে কাজের সূত্রে আছে, তারা এই দিনটার জন্য ছুটি নিয়ে হলে বালুঘাটে আসে। মানে অন্যের মুখের হাসিতে নিজের আনন্দ খুঁজে নেওয়া নামই হচ্ছে পথের দিশা ফাউন্ডেশন। চেষ্টা, আমরা যা পারি তাই চেষ্টা, সবটাই আমাদের চেষ্টা। আরো 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 অনেক বড় হোক পথের দিশা ফাউন্ডেশন, সকলে এগিয়ে আসুক। আর আমাদের আশেপাশে যারা এইভাবে এখনো পরিস্থিতির মধ্যে পড়ে আছে, তারা সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আশা রাখবো। তবে একটা অন্য কথা বলবো, পথের দিশা ফাউন্ডেশন যখন সেক্রেটারি, প্রেসিডেন্ট বা যেভাবে একটা কমিটি বা একটা সংগঠন তৈরি করা, পথের দিশা ফাউন্ডেশনের অডিটর, অডিটর
আমরা প্রথমে 2018 থেকে 2021 পর্যন্ত আমরা রেজিস্ট্রেশন করতে পারি। আমাদের যে সমস্যা ছিল, সমস্যা হতো আমাদের জায়গার সমস্যা ছিল। আচ্ছা, ঘর না হলে তো রেজিস্ট্রেশন হবে না, জায়গা না দেখাতে পারলে। তো আমরা সেই সমস্যাটা ওভারকাম করে আমরা 2021 সালে মানে আমাদের সোসাইটি রেজিস্ট্রেশনের অন্তর্ভুক্ত হই এবং তারপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নীতি আয়োগের রেজিস্ট্রেশনে অন্তর্ভুক্ত হই। এবং আমাদের এখন যা খরচ হয়, যা মেম্বারশিপ ওঠে যা খরচ হয়, প্রত্যেকটা আমাদের অডিট হয়, প্রত্যেকটা হিসেব হয় এবং প্রত্যেক বছর আমাদের রেজিস্ট্রেশন রিনিউয়াল হয়। আচ্ছা, এটা আমাদের হয়। আচ্ছা। আমি কোশ্চেনটা এই জন্যই করলাম, কারণ পথের দিশা ফাউন্ডেশন এখন শুধু দক্ষিণ দিনাজপুর বা বালুরঘাটের মধ্যে না, গোটা পশ্চিমবঙ্গ নিয়ে কথা বললো। তাহলে একটা প্রশ্ন চলেই আসে, হিউজ অ্যামাউন্টের যেহেতু বিষয় এবং এটা যেহেতু রেজিস্টার হয়ে গেছে, একদম। তাহলে স্বচ্ছতাটা কতটা আছে সবারও জানা দরকার। একদম জানুক না। আমি পথের দিশা ফাউন্ডেশনের মধ্য দিয়ে একটা অসহায় মানুষের কাছে পৌঁছাবো, আমার অর্থটা যেন সঠিক জায়গায় পৌঁছায়। অবশ্যই। আমি তোমাদের তরফ থেকে এই জায়গাটা মানুষের কাছে আরো পরিষ্কার করে দেওয়ার জন্যই এই কোশ্চেনটা করলাম। ঠিক ঠিক। যদিও এই কোশ্চেনটা করার কোনো দরকার ছিল না, কিন্তু তবুও আমি করলাম এই কারণেই যেন ভাবমূর্তিটা সবাই জানতে পারে। যে আমাদের একটা জিনিস হয়, যেটা হচ্ছে আমরা যে কাজ করি, এই পুজোর জামা কাপড় দেবো বা যে কাজই করি, সেই কাজের হিসেবটা আমরা কাজের শেষে প্রোভাইড করি। একদম, মানে যে যখন কাজটা শেষ হলো, যেই মুহূর্তে, সেই মুহূর্তে আমাদের যত মেম্বার থাকবে বা পারিপার্শ্বিক লোক থাকবে বা সেখানকার যাদেরকে আমরা ডোনেট করলাম তাদেরকে থাকবে, প্রত্যেকটা আমরা হিসেব সেখানে ক্লিয়ার করে দিই যে আপনাদের জন্য এত টাকা আমরা পেয়েছি বা এত টাকা আমাদেরকে ডোনেশন করেছে, আমরা এত টাকা খরচ করেছি, তাই যদি কিছু টাকা বাঁচে সেটা আমরা ভবিষ্যতে এখানে খরচ করবো। এটা পুরোটা ক্লিয়ার করে দিই আমরা, পুরো হিসেব নিয়ে। আমাদের আরেকটা বিষয়, প্রত্যেকটা যখন আমাদের প্রোগ্রামগুলো সেট হয়, যেমন দুর্গাপুজোর সময় আমাদের যে আশ্রম ভিজিট আমরা যেটা যাবো, সেখানে আমাদের একটা আলাদা ম্যানেজিং কমিটি তৈরি করা হয়, যাদের দায়িত্ব থাকে, একজন হিসাব রক্ষক থাকে, একজন ম্যানেজমেন্ট করে, একজন কি পণ্য এলো বা কোন কি জিনিসপত্র এলো সেগুলো এলো কিনা ঠিকঠাক, একটা আলাদা করে কমিটি গঠন করা। এর মানে এই না যে এখন যে সেক্রেটারি আছে সেই থাকবে সেই কাজের সেক্রেটারি, এমনটা না। বারবার প্রত্যেকটা প্রোগ্রামে আলাদা 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 যাকে সেই প্রোগ্রাম শেষে গিয়ে হিসেবটাকে টনটনা করে মিলিয়ে দিতে হয় আমাদের, মানে সংস্থাকে বুঝে দিতে হয় হিসেবটা। তাকে একটা বাজেট দেওয়া হয়, সেই বাজেটের মধ্যে সে কাজ করে, বা একটা যেটা আমাদের টাকা উঠলো সেই টাকাটা কোথায় কোথায় সে খরচ করলো সেই বিষয়টা আমরা বুঝিয়ে দেওয়া সংস্থাকে। আপনি যেটা একটু আগে বললেন অডিটের বিষয়, এইভাবে করে আমাদের প্রোগ্রাম শেষে খুব সীমিত সময়ের মধ্যে বা খুব তাড়াতাড়ি আমরা তো সেই প্রোগ্রাম যেদিন শেষ হয় সেদিন একটা অল ওভার একটা হিসেব দিয়ে দেওয়া হয় এবং ভালো করে তার 2-1 দিনের মধ্যে বা 2-1 সপ্তাহের মধ্যে আমাদের অফিসিয়াল ভাবে সেটাকে খাতায় পড়ি। খুব সুন্দর। পথের দিশা এইভাবে বাড়ুক। আর পথের দিশার ব্লাড ডোনেট ক্যাম্প করে জায়গায় জায়গায়, সেটার কি কোনো দিনক্ষণ বা এরকম কোনো ব্যাপার আছে? দিনক্ষণ বলতে সেরকম কোনো দিনক্ষণ নেই, আমরা বেছে নিই রবিবারটাকে। আচ্ছা, কারণ রবিবারটা এমন একটা দিন, সেই সময়টা প্রত্যেকের ছুটি থাকে, আর আমরা কোনো না কোনো কাজে অনেকে যুক্ত আছে বা যারা ডোনেট করে তারাও কোনো না কোনো কাজে যুক্ত। রবিবারটা পেলে সকলের সুবিধা হয়। আমাদের ক্যাম্প গুলো বেশিরভাগ খেলার চেষ্টা করি রবিবার বা ছুটির দিন। হচ্ছে প্রত্যেক মাসে আমাদের ক্যাম্প হয়, প্রত্যেক মাসে 1-2 বেশি ইনডোর ক্যাম্প হয়। ব্লাড ব্যাংকে আমাদের ক্যাম্প গুলো হচ্ছে কয়েকটা, কোনোটাই আউটডোর হলো। তো আমরা চেষ্টা করি প্রত্যেক মাসেই 2 থেকে 3টে ক্যাম্প বা কোনো মাসে তার চেয়ে বেশি হয়ে গেল ক্যাম্প করা। এবং সব ক্যাম্প শেষে, বছরের শেষে আমাদের ফেস্টিভ্যাল, মানে আমরা ব্লাড ডোনেশনটাকে একটা উৎসব আকারে, যেটা হয়তো উত্তরবঙ্গের মধ্যে আমরা প্রথম করতে পেরেছি বালুঘাটের বুকে, এবং উৎসব আকারে করে আমরা সেখানে চেষ্টা করি। আগের বার টার্গেট নিয়েছিলাম 300, সেখানে আমরা 215টা দিতে পেরেছি। আচ্ছা আচ্ছা। এবার আরো টার্গেট নেবো 400 বা 500 করা। আশা করি আমরা সেটা এবছর পূরণ করবো। এইটা আমাদের ব্লাড ডোনেশন নিয়ে আমাদের টার্গেট বছর। আচ্ছা আচ্ছা। আচ্ছা, সরকারিভাবে কি কোনো সহযোগিতা পাও? সরকারিভাবে কোনো সহযোগিতা আমরা পাই না। আমাদের সংগঠনটা কোনো এনজিও না। আচ্ছা, আমাদেরটা হচ্ছে এনজিওটা কি সরকারিভাবে সহযোগিতা পায়। আমাদের একটা সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশন, এনপিও, নন প্রফিট অর্গানাইজেশন। আচ্ছা, আমরা এখান থেকে কোনো রকম প্রফিট, কোনো রকম লাভ করার উদ্দেশ্যে আমরা কাজও করি না। না না, সে তো কোনো রকম মানে আমরা সরকারি সাহায্যও পাই না। হ্যাঁ, এবার পার্সোনালি কেউ সরকারের সাথে যুক্ত সে সাহায্য করলো, কিন্তু সরকারের ঘর থেকে যে সাহায্যটা সেটা কখনো আমরা পাই না। আমরা নিজেরা যা মেম্বারশিপ করি তাই দিয়ে আমরা যেটুকু পারি সেটুকু কাজ করি। আরেকটা বিষয়, যেটা ব্লাড ব্যাংকে মানে রক্ত দেওয়ার পরে যেটা ডোনারকে সরকার যেটা সাহায্য করে খাবার দেওয়ার জন্য, সেই অর্থটা দিয়ে আমরা সেই ডোনারকে খাবারের ব্যবস্থা, যেমন আমাদের ব্লাড ডোনেশন ফেস্টিভ্যাল হয় তখন সেটাতে আমরা তার দুপুরে যেহেতু রক্তদান করি সেখানে আমরা লাঞ্চের ব্যবস্থা করি এবং পারিপার্শ্বিক ড্রিঙ্কস বা টিফিন, সরকার আমাদেরকে রক্তদান বাবদ দেয় সেটা আমরা সেই রক্তদাতার প্রতি আমরা সেটা পুরোটা করছি। সঙ্গে তার থেকেও বেশি হয়। হ্যাঁ, কোথাও গিয়ে তার থেকে বেশি হয়, কিন্তু আমরা তোমাদের তো সীমা নেই কোনো কিছু, কোথাও বাধা নেই তো। আচ্ছা, আমি যে ঘরে বসে কথা বলছি, এটা পোস্টার লাগানো আছে পথের দিশা ফাউন্ডেশন, এই ঘরটা কি মানে জায়গাটা কি নেওয়া হয়েছে না কেউ ভাড়া নেওয়া হয়েছে না কি, এটা কি কেমন? এই ঘরটা আসলে, এই বাড়িটা আমাদের একজন মেম্বারদেরই বাড়ি। তো মেম্বার কাকা যিনি আছেন, ওই কাকারই ঘর একটা। আমাদের কাছে ঘরের খুব অভাব ছিল, মানে আমাদের মেম্বারদের বাড়িতে কিছু কিছু জিনিস থাকতো, কিন্তু অত জিনিস, এই জামা কাপড় কালেকশন যা হচ্ছে সেগুলো অত একটা বাড়িতে রাখা সমস্যা।
তো আমরা তখন একটা ঘর করছিলাম, যাতে আমরা 1000 টাকার মধ্যে করছি, মাসে 1000 টাকা হলে আমরা প্রত্যেকে মিলে 100-150 করে হোক, extra করে যে হোক পেরে যাবো। হ্যাঁ তো আমরা 1000-1200 মধ্যেই ঘরটা প্রথম আমাদের একজন মেম্বার অনুপ বলে একজন আমাদের হ্যাঁ। বন্ধু পুরো 1 বছর চালিয়েছিল ওই member। এরকম দায়িত্ব মানে নিয়েছে। ঘর ভাড়া। আচ্ছা, তারপর থেকে আমরা ভেবে পেয়েছি না, মানে আমরা নিজে থেকেও দেবো, ওকে একা উপর চাপ দিচ্ছি। তারপরে আমরা- বালুরঘাটে 1000 টাকায় এরকম পাকা ঘর পাওয়া না সম্ভব না না পাওয়া সম্ভব না। ওই যে বললাম আমাদের মেম্বারের কাকু হয় আর কি। আর কাকু ভালোবেসে দিয়েছে, যে আমাদেরকে ভালোবাসে, আমাদের কাজকে ভালোবাসে, ওই জন্যই একদম স্বল্প ইয়েতে মূল্যে যাতে আমরা কাজগুলো করতে পারি, ওনারও একটা ইয়ে আছে, সেই হিসেবে আমাকে ভালোবেসে দিয়েছে আচ্ছা। ঘরটা, এবং আমরা ভালোবেসে যত্ন করে রেখেছি। একদম একদম একদম। এই তো বালুরঘাটের এই জিনিসগুলো আছে। একদম আমরা আন্তরিকতা। 2017 সালে বন্যার সময় দেখেছি নৌকোতে করে, ট্রাক্টরে করে খিচুড়ি এবং কি মাংস ভাত, একদম হ্যাঁ একদম একদম। এত এত খাবার যে মানুষ খাওয়ার পরে কুকুরও খায়নি, হুম। মানে জায়গা নেই তো। আমরা কিন্তু দেখেছি এটা। বন্যাতে আমরা মালদাও গেছিলাম আগের বার, ভোট নিতে গেছিলাম, মানে বন্যাতে হয়েছিল তবে ত্রাণ দিতে গেছিলাম। একটা কথা জানো কি, আমরা বালুরঘাটে থেকে আমরা এই বালুরঘাট একটা ফাউন্ডেশন এবং আরো আছে সহযোগিতা করে, এত সহযোগিতা আর কোথায় হয় এটা আমার খুব একটা জানা নেই। 17 সালের বন্যাতে আমি দেখেছি এই কুশমন্ডি, বৌসরি থানা, এই সমস্ত জায়গাতে, আমার গ্রামের বাড়ি ওই দিকটাতে আমি দেখেছি, তাদের কিন্তু খুব কষ্টে ছিল, রাস্তার উপরে ছিল, বাড়িঘর ডুবে গেছে। কলা গাছের আমরা মাঝের যে শক্ত অংশটা খাই না, ওটা না ওটা না ওটা না ওটা না, আচ্ছা ওই থোরটা না, আচ্ছা বডিও না, অনেক সময় লাল লাল পাতা, হ্যাঁ যে ছালগুলো, ওগুলো কাটছে খাওয়ার জন্য, তাদের কাছে পৌঁছায় না, পৌঁছানো যায় না, রাস্তা যোগাযোগ কারণ বিচ্ছিন্ন। বা এত পরিমাণ তাদের কাছে সংস্থা নেই যে ওখানে গিয়ে দেবে। আমি নিজে দেখেছি। এখন ধীরে ধীরে অনেক মানুষ জেগে উঠেছে, চারিদিকে এই ধরনের সংস্থা তৈরি হয়েছে, মানুষ মানুষের পাশে এগিয়ে এসেছে। আর যার জন্য আমরা কিন্তু মাঝে মাঝে যে ছোট ছোট শিশুদের বিরল রোগের একটা কোটি কোটি টাকার ইনজেকশনের ব্যাপারগুলো দেখতে পাই, হিউজ পরিমাণ অ্যামাউন্ট, জীবনে আমরা হয়তো আমি দেখতে পাবো না, 16 কোটি। সেই টাকা মানুষ দিয়ে ইনজেকশন এনে সেই বাচ্চাটাকে বাঁচাচ্ছে। সেটাই তো মানবিকতা। এইটাই তো মানবিকতা। বেঁচে থাকুক এই মানবিকতা, বেঁচে থাকুক পথের দিশা ফাউন্ডেশন, কাজ করে চলুক আরো আরো অনেক 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 বেশি, সবার মনে ছড়িয়ে যাক এই পথের দিশার দিশা। সকলকে, ছোট তোমরা তবুও সকলকে মন থেকে ভালো থেকো, সকলে ভালো থাকবেন।